হ্যালো। হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা গত ক্লাসে পাওয়ার লোড সম্বন্ধে কিছু ডিসকাস করেছিলাম, যে কোন কোন লোড, কোন ডিভাইস পাওয়ার ড্র করবে, তাই না, পাওয়ার কনজিউম করবে। আমরা এইটুকু পেয়েছিলাম শেষ পর্যন্ত, যে যে সমস্ত ডিভাইস বেশি পাওয়ার ড্র করে সেই লোডগুলোর ইন্টারনাল রেজিস্ট্যান্স কম হয়, তাই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, লোড রেজিস্ট্যান্স কম, কোন লোডের যদি রেজিস্ট্যান্স বেশি হয় তাহলে সে বেশি পাওয়ার ড্র করতে পারবে না, ঠিক আছে? পারে না। হ্যাঁ, একটা নির্দিষ্ট জি স্যার। ভোল্টেজের কথা বলা হচ্ছে, যে আমরা ধরে নিচ্ছি ভোল্টেজটা ফিক্সড, ঠিক আছে? কোন একটা সিস্টেমের মধ্যে, ডিসি সিস্টেমের মধ্যে ভিসিসি এটা ফিক্সড থাকে, সাধারণত 12 ভোল্টে সিস্টেম গুলো রান করে, কোথাও কোথাও 5 ভোল্টে রান করে। যেহেতু ভোল্টেজটা ফিক্সড, সেহেতু বেশি পাওয়ার ড্র করতে হলে তাকে বেশি কারেন্ট ড্র করতে হবে, সেই জন্য তার ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলো কম হতে হবে। এইটা আমরা গত ক্লাস পেয়েছি। আরেকটা জিনিস পেয়েছি, যে ভোল্টেজ অ্যাম্পলিফায়ার গুলো, আমরা ফার্স্ট সেমিস্টারে যে অ্যাম্পলিফায়ার গুলো পড়েছি, সেই অ্যাম্পলিফায়ার গুলোর সাথে যদি এই লো রেজিস্ট্যান্সের লোড কানেক্ট করা হয়, তাহলে তারা ভোল্টেজটা তাদের ফল করে যায়, ঠিক না? যেহেতু গেইন ফল করবে, তাহলে আউটপুট ভোল্টেজ কি হবে? কমে যাবে, কমে যাবে। তাহলে আমরা এটা বলতে পারি যে আমাদের যেই স্মল সিগন্যাল এমপ্লিফায়ার, সেগুলো এক ধরনের ভোল্টেজ এমপ্লিফায়ার। সেই ভোল্টেজ এমপ্লিফায়ার গুলো আমার আউটপুট পাওয়ার দিতে পারে না, অথবা সে কারেন্ট প্রডিউস করতে পারে না, খুব বেশি সামান্য কারেন্ট পারে। সেই জন্য সেখান থেকে আমরা পাওয়ার ড্র করতে পারি না, অথবা বলতে পারি যে সেই এমপ্লিফায়ার গুলো লোডকে ড্রাইভ করতে পারে না, হাই পাওয়ারের লোডকে ড্রাইভ করতে পারে না। তাহলে যে সমস্ত এমপ্লিফায়ার এই হাই পাওয়ার লোডকে ড্রাইভ করতে পারে, অথবা যে সমস্ত এমপ্লিফায়ার আউটপুটে বেশি পাওয়ার প্রডিউস করতে পারে, সেই এমপ্লিফায়ারকে বলা হবে কি? পাওয়ার এমপ্লিফায়ার, ঠিক আছে? পাওয়ার এমপ্লিফায়ার। স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ, লাস্ট দাঁড়াও। ক্লাসের স্যার। পাওয়ার, হ্যাঁ, এমপ্লিফায়ার, এমপ্লিফায়ার। হ্যাঁ, বলো, তোমার কোশ্চেনটা বলো। স্যার লাস্ট ক্লাসের ওই যে স্যার স্যার আপনি বলছিলেন কিন্তু বাট আমি বুঝি নাই আসলে স্যার। সেটা হচ্ছে স্যার ওই যে আমরা হচ্ছে স্যার ওই যে বিজেটি অ্যাম্পলিফায়ার গুলো দিয়ে কেন স্যার আপনি বলছিলেন যে 300 বা 500 পর্যন্ত অ্যাম্পলিফাই করতে পারি, মানে সিঙ্গেল হুম স্টেট দিয়ে। হুম এটার রিজনটা বলছিলেন যে স্যার লোডটা অনেক বেশি হয়ে যায় এটা আর কি। আসলে 300-500 বললে ওইটা একটা সাথে কথা ইউজ করেছিলাম, যে খুব বেশি। নর্মাল গেইন কিন্তু 300-500 না, নর্মাল গেইন ধরো 50 থেকে 100, 100। হ্যাঁ, এরকম আর কি। হ্যাঁ, বাট মানে স্যার ম্যাক্সিমাম তুমি চাইলে এক্সট্রিম কেসে হয়তো 300-400 করতে পারো, সেই ক্ষেত্রে সিস্টেমে অন্যান্য আনস্টেবিলিটি চলে আসবে, বুঝতে পারছো? জি স্যার। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার ওই যে আমরা কেন পারি না, ওইটা আপনি বলছিলেন স্যার যে আরএলটা নাকি অনেক একটু বেশি হয়ে যায় স্যার, ওইখানে একটু বুঝিনি স্যার, একটু বললে হ্যাঁ, ভালো আরএল হতো। বেশি হলে তোমার কি হবে? সমস্ত ভোল্টেজ তো আরএল নিয়ে নিবে, ভিসিসি। তুমি যদি আরো এমপ্লিফাই করতে চাও, আরো এমপ্লিফাই করতে চাও, সম্ভব। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? ভিসিসি বাড়াতে হবে, ভিসিসি বাড়াতে হবে, ভিসিসি বাড়াতে হবে, ঠিক আছে? ভিসিসি বাড়াবে, আর এল এর ভ্যালু বাড়াবে, আর সির ভ্যালু, আর সি, তাই তো? আর সির উপরে ডিপেন্ড করে না ভোল্টেজ গেইনটা? জি স্যার। তাহলে আমি প্যারালাল। ধরো আর সি যদি বাড়িয়ে দেই, তাহলে একটা এমপ্লিফায়ারের কথা তুমি যদি চিন্তা করো, ধরো আর সি বাড়িয়ে দিলাম, তাহলে আর সি বাড়িয়ে দিলে কি হবে? কারেন্ট যেহেতু ফিক্সড, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ বেড়ে যাবে না? জি স্যার। হ্যাঁ। তাহলে ভোল্টেজ ড্রপ বেড়ে গেলে এখানে কমে যাবে, কিন্তু আমাদের তো এখানেও একটা ভোল্টেজ দিতে হবে, তাই তো? জি স্যার। তাহলে তুমি এখানে ভোল্টেজ যেহেতু বেশি নিয়ে নিছো, এখানকার ভোল্টেজ থাকবে না, তাহলে হ্যাঁ সেটাও স্যার। রাখতে চাইলে ভিসিসি বাড়াতে হবে। তাহলে এখন ভিসিসি আমি বাড়াবো কিভাবে? একটা সিস্টেমের তো ভোল্টেজ ফিক্সড, আইদার 6 ভোল্ট, 12 ভোল্ট, 24 ভোল্ট, তাই না? বুঝতে পারছি। জি স্যার। হ্যাঁ, তাহলে এখন আজকের টপিকে আসি। তাহলে পাওয়ার এমপ্লিফায়ার আমরা আজকে স্টাডি করব। পাওয়ার এমপ্লিফায়ার অ্যাকচুয়ালি হলো কি? কারেন্ট এমপ্লিফায়ার, বুঝতে পেরেছো? কারেন্ট এমপ্লিফায়ার, কারণ ভোল্টেজ এমপ্লিফায়ার ভোল্টেজকে এমপ্লিফাই করে দিল, আর পাওয়ার এমপ্লিফায়ার কাকে এমপ্লিফাই করবে? পাওয়ারকে এমপ্লিফাই কারেন্ট। করবে। ইনফ্যাক্ট সে কারেন্টকে এমপ্লিফাই করবে, ঠিক আছে? এম এএমপি, এমপ্লিফাই, এমপ্লিফায়ার, হ্যাঁ,
ঠিক আছে, তাহলে এটার প্রপার্টিজ গুলো কি হবে? এটার প্রপার্টিজ হলো তারা লো রেজিস্ট্যান্সের লোডকে ড্রাইভ করতে পারবে, ঠিক আছে, আউটপুটে হাই পাওয়ার প্রডিউস করতে পারবে। আর যে সমস্ত ট্রানজিস্টার এই পাওয়ার এমপ্লিফায়ার ডিজাইনের ক্ষেত্রে ইউজ করা হয়, যেহেতু তারা হাই পাওয়ার কন্ট্রোল করে, সেই জন্য ট্রানজিস্টর গুলো একটু স্পেশাল ধরনের হয়, বুঝতে পেরেছো? সেই স্পেশালিটা কি, যে তারা হাই পাওয়ারের ট্রানজিস্টর হয়, আর হাই পাওয়ার ট্রানজিস্টর হলে এর ফিজিক্যাল সাইজটা বড় হয়, বুঝতে পেরেছো? তোমাদের কি জি স্যার। দেখিয়েছিলাম পাওয়ার ট্রানজিস্টর কখনো? জি স্যার, ওই যে মেটাল কন্টাক্ট থাকে যে হ্যাঁ, মেটাল ঘন্টা, রাইট রাইট। তাহলে এটার দিকে আর না যাই, তাহলে হাই পাওয়ার হবে, এবং তোমাকে কি করতে হবে, যদি খুব বেশি পাওয়ার হয় তাহলে সেই মেটাল কন্টাক্টের সাথে একটা হিট সিঙ্ক ইউজ করতে হবে। হিট সিঙ্ক জানো তো কি জিনিস? ঠিক তাপ আছে, নিয়ে নিবে। হ্যাঁ হ্যাঁ, অ্যালুমিনিয়ামের একটা বাল্ক মেটেরিয়াল, যার মধ্যে অনেকগুলো ফিন্স থাকে। ফিন মানে কি, ওই যে ইসের মতো, মানে অনেকগুলো, কি বলবো, ফিনের বাংলা কি? স্যার ঝালর টাইপের। এরকম টাইপের, হ্যাঁ, তোমরা দেখে নিও ইন্টারনেটে। তাহলে ওইটা লাগানো থাকবে যেন ট্রানজিস্টর থেকে যে হিট লসটা হবে, সেই লসটাকে সে অ্যাবজর্ব করে এই বাতাসের মধ্যে রেডিয়েট করে দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন আসো যে টাইপ, পাওয়ার এমপ্লিফায়ারের টাইপস। টাইপস কি? এটা সাধারণত এইভাবে আমরা ক্লাসিফাই করি: ক্লাস এ, তারপরে ক্লাস বি, তারপরে ক্লাস এ বি, তারপরে ক্লাস সি, এই আরো আছে, আরো অনেক আছে, ঠিক আছে। এখন এই যে ক্লাসিফিকেশনটা, এটা কিসের উপর ডিপেন্ড করে করা হয়? এটা টাইম অফ অথবা অ্যাঙ্গেল অফ কন্ডাকশনের উপরে ডিপেন্ড করে করা হয়, ঠিক আছে। ক্লাস এ যদি হয়, আচ্ছা বলো তো, একটা ইনপুট সিগন্যাল, তার অ্যাঙ্গেল কত ডিগ্রি? সাইনোসয়েডিয়াল একটা ইনপুট সিগন্যাল, এই সাইনোসয়েডিয়াল ভোল্টেজটা যখন ভেরি করে, কত ডিগ্রি পর্যন্ত ভেরি করে? 0 to 360 ডিগ্রি। 360 ডিগ্রি। 360 পজিটিভ হাফ সাইকেলের জন্য 180 ডিগ্রি, নেগেটিভ হাফ সাইকেলের জন্য 180 ডিগ্রি। 360 ডিগ্রি। তাহলে তুমি এখানে পাওয়ার এমপ্লিফায়ারের মধ্যে যেই ডিভাইস গুলো ইউজ করবে, মেইনলি ট্রানজিস্টার অথবা ফেট, সেই ডিভাইস যদি এই 360 ডিগ্রির ফুল সময়েই অথবা টাইম পিরিয়ডের পুরো সময়েই সে কারেন্ট কন্ডাক্ট করে, বা ডিভাইসটা যদি অ্যাক্টিভ থাকে, তখন এটাকে বলা হবে ক্লাস এ, ঠিক আছে। তাহলে ক্লাস এ কতটুকু কন্ডাক্ট করবে? 360 ডিগ্রি ফুল, ঠিক আছে। তার মানে পজিটিভ হাফ সাইকেলের জন্য এখান দিয়ে কারেন্ট ফ্লো করবে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য এখান দিয়ে কারেন্ট ফ্লো করবে। হ্যাঁ, আমরা এতদিন পর্যন্ত যত এমপ্লিফায়ার করেছি সব এই দুইটা, মানে এই ক্যাটাগরির এই ছিল, কিন্তু তখন এই নাম বলি নাই কেন? কারণ এই ক্লাসিফিকেশনটা পাওয়ার এমপ্লিফায়ারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্লাস বি কোনটা? যদি এমন হয় যে এখানে দুইটা ট্রানজিস্টর আছে, একটা ট্রানজিস্টর পজিটিভ হাফ সাইকেলকে অ্যাম্প্লিফাই করে, আর একটা ট্রানজিস্টর নেগেটিভ হাফ সাইকেলকে অ্যাম্প্লিফাই করে, তাহলে বলো তো এক একটা ট্রানজিস্টর কত ডিগ্রি পর্যন্ত কন্ডাক্ট করলো? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তখন এটাকে বলা হবে কি? ক্লাস বি। ক্লাস বি। তাহলে প্রথমটা হলো 360 ডিগ্রি কন্ডাকশন, হ্যাঁ। দ্বিতীয়টা কি হলো বলো? 180 ডিগ্রি। 180 ডিগ্রি কন্ডাকশন হলো এটাতে, হ্যাঁ, 180 ডিগ্রি কন্ডাকশন। আচ্ছা, 180 ডিগ্রি কন্ডাকশন হইলে কিছু ডিস্টরশন চলে আসে, সেই জন্য পরবর্তীতে আবার যেটা করা হলো যে না, এটা 360 ডিগ্রির চাইতে কম কন্ডাক্ট করবে একটা ট্রানজিস্টর, কিন্তু 180 ডিগ্রির চাইতে বেশি কন্ডাক্ট করবে, ঠিক আছে। তাহলে এটা কিভাবে লেখা যায়? লেস দেন 360 ডিগ্রি বাট গ্রেটার, মোর দ্যান, হ্যাঁ, গ্রেটার দেন দ্যান 180 ডিগ্রি। 180 ডিগ্রি, রাইট। তখন এটার নাম কি হবে? ক্লাস এবি। ক্লাস এবি। তাহলে বাকি থাকলো কি বলো? ক্লাস সি। ক্লাস সি। তাহলে ক্লাস সি কোন ক্যাটাগরি? যেটা লেস দেন 180 ডিগ্রি। এটা কতটুকু কন্ডাক্ট করবে? লেস দেন 180 ডিগ্রি কন্ডাকশন। তাহলে ক্লাসিফিকেশনটা বুঝেছো না?
জি স্যার। আরো ক্লিয়ার হবে যখন আমরা সিগন্যাল পড়বো, অ্যাম্পলিফায়ার পড়বো তখন। তাহলে আজকে আমরা কোনটা পড়বো? শুরুতে আমরা ক্লাস Class A। এ অ্যাম্পলিফায়ার পড়বো, ঠিক আছে? শুরুতে আমরা ক্লাস এ অ্যাম্পলিফায়ার পড়বো। তাহলে আমি এটা তো ভিডিও হয়ে গেছে, তোমাদের রেকর্ডিং হচ্ছে না? জি স্যার হচ্ছে। আমি এটা ডিলিট করে ফেললাম। আচ্ছা, এখন ক্লাস এ অ্যাম্পলিফায়ারের একটা সার্কিট দেখো। এই যে এখানে এই তোমরা কি দেখতে পাচ্ছ কিনা আর একটু জি স্যার আমি দেখতে পাচ্ছি। স্যার দেখা দেখতে পাচ্ছ? যাচ্ছে। দেখা যাচ্ছে। জি স্যার তাহলে ঠিক এই যে আছে। এখানে যে সার্কিটটা দেখতে পাচ্ছ সেই সার্কিটটা হলো তোমার, দেখো এটার নাম কি? ক্লাস এ পাওয়ার এমপ্লিফায়ার। কিছু বিশেষ বিশেষ প্রপার্টি এখানে আছে। পাওয়ার এমপ্লিফায়ার যখন হবে তখন এই যে মিটারে আমরা ইয়ে করব না, রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স দিবেন। দিব না। আর দিলেও তার ভ্যালু খুবই কম থাকে, জানো? এমন রেজিস্ট্যান্সও আছে যে মিটারে 0.1 0.05 এমন এত ছোট রেজিস্ট্যান্স দিতে হয়। কেন বলো তো? কেউ একটু কমন সেন্স থেকে বলো দেখি। পারবে না বলতে। তার কারণ এই রেজিস্ট্যান্স পাওয়ারকে লস করবে, যেহেতু এখান দিয়ে হিউজ পাওয়ার, প্রচুর কারেন্ট এখান দিয়ে ফ্লো করবে। বুঝতে পেরেছো? আমি চাই কি আমার এই সার্কিট যত পাওয়ার জেনারেট করে সবই যেন এই লোডের অ্যাক্রসে পাই। পাই, রাইট। কিন্তু এখানে যদি একটা রেজিস্ট্যান্স দিয়ে দাও তাহলে সেই রেজিস্ট্যান্স কিছু পাওয়ার লস, লস পাওয়ার করে ফেলবে, অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব করবে, রাইট। সেই জন্য এখানে আমরা রেজিস্ট্যান্স না দিয়ে পারলে দিব না। তবে স্টেবিলিটির জন্য মাঝে মধ্যে ছোট ভ্যালু রেজিস্ট্যান্স দিতে হয়, কারণ ছোট ভ্যালুতেই তো অনেক ভোল্টেজ প্রডিউস করে ফেলবে। কেন? এখন কিন্তু এখান দিয়ে আর 1 মিলি এম্পিয়ার থাকবে না, এখান দিয়ে কারেন্টের এখন ভ্যালু 100 মিলি এম্পিয়ার, 500 মিলি এম্পিয়ার, 1 এম্পিয়ার, ইভেন 10 এম্পিয়ার কারেন্ট এখান দিয়ে ফ্লো করবে। বুঝতে পেরেছো? জি স্যার। সেই জন্য এখানে ছোট ভ্যালু রেজিস্ট্যান্স দিলেই এখানে ভোল্টেজ ড্রপ পেয়ে যাব। আচ্ছা, এখন বলতে পারো স্যার এখানে একটা বড় রেজিস্ট্যান্স দিয়ে একটা বাইপাস ক্যাপাসিটর লাগাই দেই নাকি? স্যার ওটা জি স্যার। এখন কি প্রবলেম হবে বলো দেখি? এখন কি প্রবলেম হবে? এই যে বাইপাস রেজিস্ট্যান্স যে তুমি লাগাতে চাচ্ছ, এই বাইপাস রেজিস্ট্যান্স দিয়ে এখানে যে কারেন্ট সুইংটা তৈরি হবে, এই পুরো সুইংটা এখান দিয়ে পাস করতে হবে, তাই না? জি স্যার। কারণ সুইং তৈরি হলো কোথায়? কালেক্টরে। কালেক্টর কারেন্ট সুইং করলে ইমিটার কারেন্টও সুইং করবে। সুইং করবে। তাহলে তুমি যদি এখানে ক্যাপাসিটর দাও আর এখানে বড় একটা রেজিস্ট্যান্স দিয়ে দাও, বড় রেজিস্ট্যান্স দিয়ে কারেন্ট যেতে চাচ্ছে না বা তুমি পাঠাতেও চাচ্ছ না, তুমি চাচ্ছ ক্যাপাসিটর দিয়ে পাঠাতে, তাহলে ক্যাপাসিটরের ভ্যালু এত বড় হয়ে যাবে যেটা প্র্যাকটিক্যালি সম্ভব না। কথা ক্লিয়ার? জি স্যার। একটা ক্যাপাসিটর দিয়ে বেশি কারেন্ট ফ্লো করাতে হলে তার ক্যাপাসিটেন্স খুব বেশি হতে হবে একটা ফিক্সড ফ্রিকোয়েন্সির জন্য। আচ্ছা, আরেকটা হলো যেহেতু এখানে দেখো স্টেবিলিটি আমাদের অত কনসার্ন না, সেই জন্য তুমি জাস্ট একটা ফিক্সড বায়াস ইউজ করেছো। এই বায়াসিং এর নাম কি? বেস বায়াস অর ফিক্সড বায়াস। ফিক্সড বায়াস। Fixed তবে bias। চাইলে আমরা ভোল্টেজ ডিভাইডার বায়াস ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এই ভোল্টেজ ডিভাইডার বায়াস ইউজ করা যাবে, তবে ভোল্টেজ ডিভাইডার বায়াসে সামান্য একটু কি হবে? লস হবে, তাই না? এখানে বায়াস কারেন্ট ফ্লো করবে। আচ্ছা, জি স্যার। এখন দেখো লোড। এইবার লোড কিন্তু আর তোমার ক্যাপাসিটর দিয়ে কাপলিং করে কানেক্ট করা যাবে না, এখানে সরাসরি কানেক্ট করে দেওয়া হয়েছে। এই আরএলটাই হলো আমার লোড, তাই না? জি স্যার। আচ্ছা, আরএলটাই হলো load। এই লোডের রেজিস্ট্যান্স কেমন? ভেরি লো। ভেরি লো। যেহেতু ভেরি লো সেহেতু ভোল্টেজকে খুব বেশি সে আর এমপ্লিফাই করতে পারবে না। পারবে না। তাহলে কাকে এমপ্লিফাই করবে? সে কারেন্টকে এমপ্লিফাই করবে, ঠিক আছে? এখন কারেন্টকে কিভাবে এমপ্লিফাই করবে? আমরা জানি এখানে সামান্য কারেন্ট দিলে কি হয়? এই যে সামান্য কারেন্ট দিয়ে কালেক্টরে বড় কারেন্ট অনেক প্রডিউস হয়। বড় কারেন্ট যাবে। জি ব্যাস। স্যার অনেক বড়। হ্যাঁ, এখন আগে এখান দিতাম হইলো যখন ভোল্টেজ ছিল, এমপ্লিফায়ার ছিল, তখন এখানে দিতাম মাইক্রো এম্পিয়ারের কারেন্ট। কেন মাইক্রো এম্পিয়ারের কারেন্ট? কারণ এখানে যে ভোল্টেজ গুলো দেয়া হতো সেই ভোল্টেজ গুলোর ভ্যালু কেমন ছিল? ধরো 0.1 মিলি ভোল্ট। ওই ভোল্টেজ এমপ্লিফায়ারের ক্ষেত্রে বলতেছি, ঠিক আছে, তাই না? জি স্যার। 0.1 মিলি ভোল্ট, 1 মিলি ভোল্ট, 2 মিলি ভোল্ট, এরকম রেঞ্জে ছিল। এখন কিন্তু তুমি এখানে যে সিগন্যালটা দিবে সেই সিগন্যালটা অলরেডি ভোল্টেজ এমপ্লিফায়ার দিয়ে এমপ্লিফাই হয়ে গেছে। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এখানে যে ভোল্টেজটা আসবে সেই ভোল্টেজটা এখন কেমন? 5 ভোল্ট, 2 ভোল্ট 5 এরকম ভোল্ট, 8 ভোল্ট, 10 ভোল্ট ভোল্ট। এরকম। এই যে ভোল্টেজ, এই ভোল্টেজের সুইংটা কেমন? ছোট না বড়?
অনেক বড় স্যার। স্যার অনেক বড়, বড়, সেই জন্য অনেক পাওয়ার বড়। এমপ্লিফায়ার কে লার্জ সিগন্যাল এমপ্লিফায়ারও বলা হয়। বোঝা গেল কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো, আমরা জানি এই যে এই এমপ্লিফায়ারের ইনপুট ইম্পিডেন্স কত, যা কেউ বলো তো শর্ট করে, কমন ইমিটার এমপ্লিফায়ারের ইনপুট ইম্পিডেন্স কত? সিম্পলিফাই করে বলো একেবারে। এইচ আরবি, এইচ হ্যাঁ, বিটা আরই, রাইট, বিটা আরই। বিটা আরই। আরই মডেল হইলে বিটা আরই, আর এইচএফই মডেল হলে এইচ HI আই এইচ আই এর ভ্যালু 1 কিলো, আর বিটা আর এর ভ্যালু ওরকমই হবে। ধরো 13 হইলো আর ই, তাকে 100 দিয়ে গুণ করলে 1.3 কে, ঠিক আছে? তাহলে এখন এখানে যদি তুমি বলো এবার কত ভোল্ট দিয়েছো, সে পিক টু পিক আমরা ছোট করেই ধরি, পিক টু পিক 5 ভোল্ট, এখানে 5 ভোল্ট আর এখানে -5 ভোল্ট, না পিক টু পিক 10 ভোল্ট, ঠিক আছে? তাহলে এবার বলো তো কারেন্ট এখান দিয়ে কতটুকু ফ্লো করবে? পিক টু পিক 1 কে দিয়ে ভাগ করো, স্যার 10 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখন মিলিঅ্যাম্পিয়ার। এখান দিয়ে এখন যাচ্ছে কত? 10 মিলিঅ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার। গুড, 10 মিলি অ্যাম্পিয়ার। এখন এই ট্রানজিস্টরের বিটা কত ধরবে? 100 ধরি। 100, গুড, 100। তাহলে এখান দিয়ে কত মিলি অ্যাম্পিয়ার পাচ্ছ? 1 অ্যাম্পিয়ার, 1 এম্পিয়ার, 1 এম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার। তাহলে বোঝা গেল যে সে কিভাবে পাওয়ারটাকে অ্যাম্প্লিফাই করলো, জি স্যার। কারেন্ট অ্যাম্প্লিফাই হয়ে গেল। আর আমরা জানি এটা এখান দিয়ে যেই ভোল্টেজ দিয়েছো, সেই ভোল্টেজ এখানে মোটামুটি ফিক্সডই থাকবে। তাহলে 5 ভোল্ট 10 ভোল্ট পিক টু পিক ছিল, হয়তো 10 ভোল্ট বেড়ে হয়তো 12 ভোল্ট হয়ে গেল। আর হলো কারেন্ট এখানে ছিল কত মিলি অ্যাম্পিয়ার? 10 মিলি 10 অ্যাম্পিয়ার। এই মিলিঅ্যাম্পিয়ার। পাশে এসে কত হয়ে গেল? 1 1 অ্যাম্পিয়ার হয়ে ampere। গেল। তাহলে এই লোড এখন একটা প্রচুর, মানে একটা হিউজ পাওয়ার পাবে সে। 10 ভোল্ট কে 1 অ্যাম্পিয়ার দিয়ে গুণ করো, 10 ভোল্ট কে 1 অ্যাম্পিয়ার দিয়ে গুণ 10 করো, ওয়াট। 10 10 ওয়াট। ওয়াট যাই হোক, আছে। এখানে হিসেবের ব্যবধান আছে, আরএমএস ভ্যালু 10 টেলু ওয়াট। কনসিডার করতে হবে, একটু কম হবে আরএমএস ভ্যালু ধরে, তাই না? আচ্ছা, তাহলে 7-8 ওয়াট হয়ে যাবে। তোমাদেরকে আইডিয়া আছে যে এই 7-8 ওয়াট যদি হয়, এটা কতটুকু সাউন্ড প্রডিউস করবে? তোমরা যে এফএম রেডিও, একটা মোবাইল যখন তুমি আচ্ছা, তোমার ল্যাপটপ, এই শোনো, তোমার ল্যাপটপ যদি তুমি ফুল ভলিউমে গান শোনো ল্যাপটপের, ঠিক আছে, জি স্যার। এইটার জন্য লাগবে ম্যাক্সিমাম লাগবে হলো 5 ওয়াট, তারও কম। আচ্ছা। বুঝতে পেরেছো? জি তাহলে স্যার। 10 ওয়াট কিন্তু সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ পাওয়ার। জি স্যার। তাহলে আমরা পাওয়ার প্রডিউস করে ফেললাম। গুড। এখন আসবো যে এই সার্কিট কিভাবে কাজ করে সেটা আমরা বুঝলাম। এখন এই সার্কিটের অন্যান্য অ্যানালাইসিস গুলোতে আমি যাব। তাহলে এটাকে একটু ডিলিট করে নেই। এখন তুমি এখানে কি প্রডিউস করতে চাচ্ছ? একটা কারেন্ট সুইং প্রডিউস করতে চাচ্ছ না? জি স্যার। আচ্ছা, এবার কারেন্টের সুইং কত ধরলাম আমরা বলো তো? 1 এম্পিয়ার উপরে, 1 এম্পিয়ার নিচে। তার মানে কি পজিটিভের দিকে 1 এম্পিয়ার, নেগেটিভের দিকে 1 এম্পিয়ার। 1 এম্পিয়ার। তাহলে বলো তো এটার কোশেন্ট কারেন্টটা কততে সেট করতে হবে? কেউ বলো দেখি। হ্যাঁ, 1 এম্পিয়ারে। 1 এম্পিয়ার। কেন 1 এম্পিয়ারে সেট করতে হবে? এখানে সেট করতে হবে 1 এম্পিয়ারে, কারণ কারেন্ট যখন কমতে থাকবে, কমে কমে যাবে কোথায়? এই যে জিরোতে যাবে। জিরোতে যাবে। জিরোতে গেল, এই যে জিরোতে গেল, এর মানে কি? মানে এখানে নেগেটিভ কারেন্টের একটা সুইং পেলে তুমি। আবার যখন এটা বেড়ে বেড়ে আবার পজিটিভের দিকে আরো 1 এম্পিয়ার প্রডিউস করে ফেলবে, তখন কালেক্টর দিয়ে আসলে কতটুকু কারেন্ট ফ্লো করবে? এই যে এইটুকু। জি স্যার। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম যে যত কারেন্টের সুইং তুমি প্রডিউস করতে চাও, ঠিক আছে, একটা হাফ সাইকেলের কথা যদি বলো, তাহলে কোশেন্ট পয়েন্টটা সেইটুকু ভ্যালুর সমান হতে হবে। ঠিক আছে, মানে কোশেন্ট পয়েন্টটা এমন ভাবে সেট করতে হবে যেন তার ভ্যালু আই সি কিউ এর ভ্যালু যেন কারেন্টের পিক ভ্যালুর একটু বেশি হয়, তাই না? তা না হলে যে কাট অফ স্যাচুরেশনে যাবে, তো সেজন্য একটু বেশি হতে হবে। বেশি হতে হবে। এটা কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে এই ফিগারটা আমার মনে হয় এর আগেও আমি তোমাদের দেখিয়েছি, ফিগার সেম। বুঝতে পেরেছো? এই ফিগার আগে, ক্লাসে দেখেছেন। হ্যাঁ, এটা জি স্যার। ভোল্টেজ জি অ্যাম্পলিফায়ারের স্যার। সময় বুঝিয়েছি। একদম তাহলে এখানে আর ক্লাসে সময় আমরা লস না করি, ঠিক আছে? তো এখানে তারপরে একটু বলে দেই যে এখানে এটা হলো তোমার বেজের ভ্যালু,
এই বেস কারেন্ট, ধীরে ধীরে বেস কারেন্টটা বাড়তেছে কমতেছে, তাহলে বেস কারেন্ট বাড়লে কমলে তোমার কি হবে, কালেক্টর কারেন্ট বাড়বে কমবে, বাড়বে কমবে। আর কালেক্টর কারেন্ট বাড়লে কমলে বেজ ইমিটারের ইমিটার কালেক্টরের ভোল্টেজও বাড়বে কমবে। ভোল্টেজটা বাড়বে কমবে। ঠিক আছে, তাহলে এই ভোল্টেজটা কার জি, অ্যাক্রসে অ্যাপ্লাই হবে, লোডের অ্যাক্রসে অ্যাপ্লাই হবে, আর এখানে কারেন্টও লোডের across লোডের এ মধ্য দিয়ে পাস করবে, যার কারণে তুমি লোডে একটা across পাওয়ার পাবে। ঠিক আছে, এখন পাওয়ার পাবে। আমরা যখন ভোল্টেজ অ্যাম্পলিফায়ার কে অ্যানালাইসিস করেছি তখন কি বের করেছি বলতো, তখন বের করেছি ভোল্টেজ গেইন, ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ভোল্টেজ ইম্পিডেন্স, আর অধিকাংশ বইয়েই কারেন্ট গেইন বের কারেন্ট করে না, কিন্তু আমি করে দেখাইছি তোমাদের, তাই না? জি স্যার। আচ্ছা, আর পাওয়ার এমপ্লিফায়ারের বেলায় কি করে, পাওয়ার এমপ্লিফায়ারের বেলায় মেইনলি যেটা করে যে এফিসিয়েন্সি বের করে, যে এটা যে পাওয়ার প্রডিউস করবে আমাদের যে 10 ওয়াট দিবে, সে নিজে কত ওয়াট নিবে, সে 100 ওয়াট নিয়ে 10 ওয়াট দিল, তাহলে কত পার্সেন্ট এফিসিয়েন্সি হইলো, 10%। 10%। তাহলে কত ওয়াট লস হয়ে গেল, 90 ওয়াট। 90 ওয়াট লস হয়ে গেল। তাহলে এখানে লসটা আমরা মানে মিনিমাইজ করার চেষ্টা করি। কেন জানো, কারণ অনেক সিস্টেমেই, অধিকাংশ সিস্টেমে আমরা চাই কি যে বিদ্যুৎ কম খরচ করুক, তাই না? জি স্যার। জি স্যার। অল্প এনার্জি নিয়ে আমাকে বেশি আউটপুট দেখ, সেই জন্য এটা এই প্যারামিটারটা কার সাথে রিলেটেড বলতো, নিল কম দিল বেশি, এফিসিয়েন্সি। জি স্যার। তাহলে এফিসিয়েন্সি ডেফিনেশন কি, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, 100 দিয়ে মাল্টিপ্লাই করলে পার্সেন্টেজে পাওয়া যাবে। সেই জন্য পাওয়ার এমপ্লিফায়ারের আমরা কি ক্যালকুলেট করব বলতো, এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি ক্যালকুলেট করব। তাহলে আসি আমরা এফিসিয়েন্সি ক্যালকুলেট করার জন্য। স্যার স্যার একটা বলো। বিষয় এখানে বলো। যে বললেন মানে কিউ পয়েন্ট এমন ভাবে সেট করতে হবে যেন আইসি কিউ থেকে কি পিক পয়েন্ট বেশি হয় নাকি পিক পয়েন্ট থেকে আইসি কিউ বেশি হয়? পিক ভ্যালুর চাইতে আইসিকিউটা যেন বেশি হয়। ঠিক আছে, পিক ভ্যালুর চাইতে আইসিকিউটা বেশি হয়। আর যদি তা না হয়, ধরো তুমি এইখানে সেট করলা, ধরো এইখানে এইখানে সেট করলা, এইটা ছিল তোমার কি লোড লাইন, তুমি মনে করো এখানে সেট করে দিলা এখানে, তাহলে তো কারেন্টটা, আইসির কারেন্টটা বেড়ে বেড়ে সর্বোচ্চ কতটুকু যেতে পারবে, এইটুকু, তাই না? আর নিচ দিয়ে যেতে পারবে কতটুকু বলো তো, কমে কমে কতটুকু যেতে পারবে, এরকম। তাহলে এরকম অনেক সিগন্যালকে বেশি। তো আমরা অ্যাম্পলিফাই করি না, অ্যাসিমেট্রিক সিগন্যাল, তাই না? জি স্যার। জি স্যার। আমরা অ্যাম্পলিফাই করি কিরকম সিগন্যাল, যার পজিটিভ সুইং Symmetric। নেগেটিভ সুইং সমান। সমান। তাহলে এখন এখানে আমি দিলাম, এইখানে, ঠিক আছে, এখন মনে করো এখানে সেট করেছো তুমি কত, তুমি সেট করেছো হলো 100 মিলি এম্পিয়ার, আইসিকিউর ভ্যালু কত সেট করেছি, 100 মিলি অ্যাম্পিয়ার। 100। এখন এখানে এমন একটা সিগন্যাল দিছো, যে সিগন্যাল সুইং প্রডিউস করতে চাচ্ছে 110 মিলি এম্পিয়ার। হতে পারে না যে এখানে বেশি ভোল্টেজ দিয়েছো, বেশি বেস কারেন্ট প্রডিউস হয়েছে, বেশি বেস কারেন্টকে বিটা দিয়ে মাল্টিপ্লাই করেছো, এখন বেশি সুইং তৈরি হতে চাচ্ছে। তাহলে তখন কি হবে, তোমার কিন্তু লিমিট ছিল এইটুকু ছিল লিমিট, এটা একদম থিওরিটিক্যাল লিমিট দেখালাম, প্র্যাকটিক্যাল না। তাহলে তুমি যখন তৈরি করার চেষ্টা করবে 100, এখান থেকে এই ভ্যালুটা কত বলো, 100, এখান থেকে এখানকার ডিস্টেন্সও কি সমান না? জি স্যার। তাহলে এই গ্যাপের মধ্যে আছে 100, নিচের গ্যাপের মধ্যে আছে 100, 100। কিন্তু যখন সুইং প্রডিউস হচ্ছে তখন সে কতটুকু যেতে চাচ্ছে, এই যে 10, 110। 110, এই তাহলে এই 10 এর অংশটুকু আর আমি পাবো না। ঠিক আছে, তাহলে এখানে এসো, তাহলে সিগন্যালটা এখন কেমন হয়ে গেল, আউটপুট সিগন্যালটা ডিস্টর্টেড হয়ে গেছে। ডিস্টোর্টেড হয়ে গেল। তাহলে কেন ডিস্টোর্টেড হলো, কারণ আমার যে কারেন্ট সুইং যা দরকার ছিল, আমি কোশেন্ট ভ্যালু তার চাইতে কি সেট করেছি, কম। কম, কম। এনাফ স্পেস রাখি নাই এনাফ স্পেস রাখিনি, রাইট, সুইং প্রডিউস করার জন্য। স্যার তার মানে আইসি কি হচ্ছে কোশ্চেন ভ্যালুটা আমাকে কি বড় নিতে হবে? বড় নিতে হবে, বড় নিতে হবে। বড় নিলে কি হবে, ধরো এখন 110 তৈরি করেছে, তুমি যদি এখানে এখন 120 রেখে দিতে পারতা, তাহলে পুরোটাই পাওয়া যেত। পুরোটা পেয়ে যেত। এখানে আমি মনে করো আমি রাখলাম হলো 120, তাহলে 120 হলে এই গ্যাপটার মাঝখানে কত আছে, 120। এখানে আছে 120, এখানে আছে 120, এখন সুইং এইটুকুর মধ্যেই থাকতো, জি স্যার, পুরোটাই পাওয়া যেত। পুরোটা পাওয়া যেত। স্যার মানে এটা যে বলতেছেন যে 100 মানে 110 মানে 110 নিচে বা হচ্ছে এটা কি এমপ্লিফাই করার পর যেটা ওইটার কথা হ্যাঁ, বলতেছেন? অ্যাম্পলিফাই করার পরে, কালেক্টর কারেন্টের কথা বলছি, অ্যাম্পলিফাই করার পরে।
ঠিক আছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে এখন আসো এই ট্রানজিস্টরের কিছু পুরনো ফর্মুলা। তাহলে এবার বলো, বেস কারেন্ট আমি ডিসাইড করে ফেললাম, যে কুশেন্ট কারেন্ট আমি ডিসাইড করলাম, তাহলে সেই কুশেন্ট কারেন্টকে আমি কি করব এখন? এই বিটা দিয়ে ভাগ করব, তাহলে বেস স্যার কারেন্ট আইবি পেয়ে যাবো। পাবো। আইবি পাবো। তাহলে IB তুমি তো আইবি পাইলে আইবি এই আরবি এর ভ্যালু কত হবে? সিম্পল এই ফর্মুলা আগে যেটা শিখেছি আমরা। ডিসিসি জি থেকে স্যার। ড্রপ খাবে। হ্যাঁ, এটা স্যার একটু উল্টা করে লিখছে আর কি। এটা আমি রেজাল্ট করিম স্যারের বই থেকে, স্যারের নাম মনে আছে? জি স্যার। হ্যাঁ, রেজাল্ট করিম স্যারের বই থেকে আমি ছবি নিয়েছি। ছবি নিয়ে আর আমি আর সময় পাই নাই, কারণ আমার পেছনের চ্যাপ্টার গুলো এখনো শেষ হয় নাই। তাইলে তোমাদের এই সেমিস্টারে আমি আর আমার কোনো কিছু দেখাতে পারবো না, সবই হলো এরকম করেই দেখাইতে হবে, কারণ পেছনে লয়ে গেছে অনেক চ্যাপ্টার, আমি অসুস্থ ছিলাম, লিখতে পারি নাই। আর যেই রেটে পড়ানো হচ্ছে সেই রেটে তো বই লেখা যাবে না, বুঝো নাই? জি স্যার। তাহলে এইভাবে এখন থেকে হবে। তাহলে আরবিটা বাম পাশে নিয়ে যাও, তাহলে আইবি কিউটা নিচে দাও, তাহলে আরবি এর ভ্যালু বের হয়ে যাবে, তাই তো? জি স্যার। আচ্ছা, আর এইখানে ভিসিটা কিভাবে হবে? ভিসিটা এই ফর্মে হবে। আরএল আসবে। হ্যাঁ, এইটাও আমাকে কি করতে হবে? এইটাও আমাদের এই কারেন্ট যদি তুমি মাঝামাঝি সেট করো, ঠিক আছে, তাহলে এই আর এলটাও মাঝামাঝি, এইটাও মাঝামাঝি সেট হয়ে যাবে, ঠিক আছে? বিসিসি হাফ হয়ে যাবে আমার। হয়ে যাবে, হয়ে যাবে, কারণ এই আর এল এর উপর ডিপেন্ড করেই তো কারেন্ট সুইংটা, তাই না? জি স্যার। আর এল যে কারেন্ট সুইং প্রডিউস করবে, নিবে, সেটা কিসের উপর ডিপেন্ড করে নিবে? এটার উপরে নিবে, এই যে তার রেজিস্ট্যান্স এবং ভোল্টেজের উপরে ডিপেন্ড করে নিবে। যদি ভোল্টেজ বাড়িয়ে দাও তাহলে কি হবে? সে বেশি কারেন্ট নিবে, জি আর স্যার। বেশি কারেন্ট নিলে তোমার এখানে কি হবে? ড্রপটা বেশি হবে। বেশি হবে। আমি কিন্তু এখন ডিসির কথা বলছি, কারণ আমি এখন ডিসি কোশ্চেন পয়েন্ট সেট করতেছি, নাকি? জি স্যার। এই, জি স্যার। আর এই সার্কিটের জন্য ডিসি লোড লাইন এসি লোড লাইন সেম হবে, কেন বলো Same দেখি? ডিসি লোড লাইন এসি লোড লাইন সেম হবে কেন বলো তো? স্যার এমিটারে রেজিস্ট্যান্স নাই। ইমিটারের রেজিস্ট্যান্স নাই না? রেজিস্ট্যান্স দিয়ে দিলাম একটা, তাহলে কি হলো? একটা ছোট্ট 0.1 রেজিস্ট্যান্স দিয়ে দিলাম। এখনো ডিসি লোড লাইন এসি লোড লাইন সমান হবে। বলো তো, কেউ বলো, আরে এইটুকু আইকিউ কেন নাই? কারণ কোনো এসি কম্পোনেন্ট নাই। এসি কম্পোনেন্ট কোনগুলো বলো তো? এমন একটা কম্পোনেন্টের নাম বলো যেটা ক্যাপাসিটর। এসির জন্য কাজ করে, ডিসির জন্য কাজ করে না। ক্যাপাসিটর। তাহলে যদি এখানে ক্যাপাসিটর কাপল কোন লোড বা রেজিস্ট্যান্স থাকতো, তাহলে ডিসির জন্য একরকম হইতো, এসির জন্য এসির জন্য একরকম ডিফারেন্ট হয়। হতো। তাহলে এরকম তো কিছু নাই, ক্যাপাসিটরই নাই এখানে, কোনো ইন্ডাক্টরও নাই, আছে? না স্যার। সেই জন্য ডিসি লোড লাইন আর এসি লোড লাইন কি হবে? সেম হবে। সেম হয়ে সেম যাবে। হবে। তাহলে লোড লাইন তো এখন বের করতে পারবে তোমরা কোন ইকুয়েশন থেকে? এই ইকুয়েশন থেকে, তাই না? জি জি স্যার। স্যার। আর এই লোড লাইনের মাঝামাঝি তুমি অপারেটিং পয়েন্ট সেট করে দিবে, বাস। আচ্ছা, তাহলে এবার আসি আমরা পাওয়ার। পাওয়ার, আচ্ছা, এই ট্রানজিস্টরটা কত ভোল্ট থেকে কারেন্টটা নিচ্ছে? এই পাশের কারেন্টকে আমরা নেগলেক্ট করব, ঠিক আছে? এই বায়াসিং সাইডের যে কারেন্ট সেটাকে আমরা কি করব? নেগলেক্ট। নেগলেক্ট করব, কারণ মেইন কারেন্টটা এখান দিয়ে যাবে, 100 টাইমস কারেন্ট এখান দিয়ে যাবে। তাহলে এখান দিয়ে যে কারেন্টটা আসতেছে সেটা কত থেকে আসতেছে বলো তো? ভিসিসি থেকে। বিসিসি থেকে। আচ্ছা বলো, বিসিসি থেকে যদি তুমি আই অ্যামাউন্ট অফ কারেন্ট ড্র করো, তাহলে কতটুকু পাওয়ার ড্র করলো? ভিসিসি ইনটু আই। আই, রাইট। কিন্তু এখানকার ইয়েটা, এই পাওয়ারটা, সরি কারেন্টটা, এখানকার কারেন্টটা কি ফিক্সড আছে না এরকম সুইং করতেছে? সুইং করতেছে। সুইং করছে। তো সুইং করলেও বলো তো এর এভারেজ ভ্যালু কত? জি 1 স্যার। হ্যাঁ, আইসিকিউ। 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 তাহলে আমরা বলি যে এখানে একটু কারেন্ট বেশি নিয়েছে, এখানে একটু কারেন্ট কম নিয়েছে, অন এন এভারেজ এতটুকু নিয়েছে, ঠিক না? জি স্যার। জি স্যার। তাহলে বলো যে অন এন এভারেজ আমার সার্কিট ভিসিসি থেকে কতটুকু কারেন্ট ড্র করতেছে? ভিসিসি ইনটু আইসিকিউ। আইসিকিউ। তাহলে এটাই হলো ইনপুট পাওয়ার, তাই না? জি স্যার।
তাহলে স্যার কিন্তু অনেক কিছু লিখছে আর কি। এই যে আচ্ছা ভিসিসি কোথায় কোথায় গিয়েছে বলো তো? ভিসিসি আমরা ডিস্ট্রিবিউট করে দিছি লোডে না, জি স্যার, লোডে। কিছু গেছে ট্রানজিস্টরের অ্যাক্রসে, কিছু জাংশনে। কিছু গেছে ভিই তে, যদিও এই সার্কিটে যায় নাই, কিন্তু স্যার জেনারেল ইকুয়েশন লিখছে যদি এখানে ইমিটারে রেজিস্ট্যান্স থাকতো, বুঝো নাই? জি স্যার। তাহলে কিছু যেত ইমিটারে, কিছু যেত লোডের অ্যাক্রসে। তাহলে এই ভোল্টেজকে যখন কারেন্ট দিয়ে মাল্টিপ্লাই করতাম তখন কি পেতাম? ইনপুট পাওয়ার। 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 পাওয়ার আর এই সবগুলো যোগ করলে কার সমান হবে বলো তো? ভিসিসি। তাহলে ভিসিসি ভিসিসি এটা হলো ইনপুট পাওয়ার। তাহলে এখানেই কিন্তু তোমরা ডিস্ট্রিবিউশনটা পেয়ে যাচ্ছ, যে যেই পাওয়ারটা ইনপুট পাওয়ার, সেই পাওয়ার কোথায় কোথায় যাচ্ছে। কিছু যাচ্ছে আমার লোডে, Load যেটা এ আমার ইউজফুল পাওয়ার, তাই না? জি স্যার। কিছু চলে যাচ্ছে ইমিটার, এই মুহূর্তে ইমিটার নাই, এটা বাদ দিলাম। তো কিছু চলে যাচ্ছে কোথায়? ভিসিইতে এইটা কে নিচ্ছে বলো তো? এই পাওয়ারটা কে নিচ্ছে? এটা জাংশনে ড্রপ করছে না? নো, এই জাংশন বলার দরকার নাই, এটা সিম্পলি বলো যে এটা Transistor ট্রানজিস্টর এই পাওয়ারটা drop লস করছে। করছে। যেহেতু দেখো অনেক বড়, তুমি না সমান প্রডিউস করছিলা, যে এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ কি সমান। সমান, তাহলে লোড যত পাওয়ার নিবে আমার তো ট্রানজিস্টরও তত ট্রানজিস্টর পাওয়ার কত লস পাওয়ার করতেছে। নিবে? তাইলে এমনি কনসেপ্ট থেকে বোঝা গেল যে ক্যালকুলেশন পরে যতই করি না কেন এর এফিসিয়েন্সি 50% এর চাইতে কম হবে। জি স্যার। কম হবে কেন? এই যে আরো আরো কম্পোনেন্ট আছে, এটা একটা যদি থাকে, ঠিক আছে, বুঝতে পেরেছো? জি কারণ স্যার। অলরেডি অর্ধেক লস আমরা এক জায়গায় পেয়েই গেলাম। সেই জন্য যেহেতু এত পাওয়ার ট্রানজিস্টরটা লস করবে, সেহেতু নরমাল ট্রানজিস্টর দিয়ে এই অ্যাম্পলিফায়ার গুলো ডিজাইন করা যাবে। যাবে না। পাওয়ার ট্রানজিস্টর হতে হবে, হিট সিঙ্ক লাগাতে হবে, ঠিক আছে? ভোল্টেজ অ্যাম্পলিফায়ার ডিজাইন করা খুব সহজ, প্র্যাকটিক্যাল করাও সহজ, কিন্তু পাওয়ার ট্রানজিস্টর যদি ঠিক মতো ডিজাইন না করো, পুড়ে যাবে, ঠাস ঠাস করে ট্রানজিস্টর পুড়ে যাবে, ঠিক আছে? সেই জন্য খুব সিরিয়াসলি এটা ডিজাইন করতে হয়। আচ্ছা এবার আসি তাহলে আমরা এসি, ঠিক আছে, এসি পাওয়ার নিয়ে ক্যালকুলেট করব, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা এসি যে সুইংটা প্রডিউস হলো, এইখানে যে লেভেল পর্যন্ত আসলো সেটাকে আমি কি বলবো? আই মিনিমাম। মিনিমাম। আর সে এখানে সুইং কিন্তু পুরোটা দেখায় নাই স্যার, যে এখানে কিছু জায়গা বাদ রয়ে গেছে। কেন বাদ রয়ে গেছে? অপারেটিং পয়েন্টটা মাঝখানে দেয় নাই, বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে নিচ দিয়ে যতটুকু যাবে উপরে ততটুকু যাবে, তাহলে এই পয়েন্টটা হবে কি? আই ম্যাক্সিমাম। আই ম্যাক্সিমাম। আই তাহলে একটা maximum। পেলাম আই মিনিমাম আর একটা পেলাম আই আই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম। আই ম্যাক্সিমাম। বলো তো পিক টু পিক ভ্যালু বের করতে চাইলে কি করতে হবে আমাকে? আই ম্যাক্সিমাম থেকে ম্যাক্স আই মিনিমাম বিয়োগ করতে করে হবে, রাইট? ভাগ 2। হ্যাঁ, ভাগ দুই দিলে কি পেলাম? পিক ভ্যালু পেলাম, যেটাকে Peak বলো তোমরা value। অ্যামপ্লিটিউড নাকি? জি স্যার। জি স্যার আচ্ছা অ্যামপ্লিটিউড পেয়ে গেলাম। তাহলে অ্যামপ্লিটিউড কে কত দিয়ে ভাগ করলে আরএমএস পাওয়া যাবে? √2। √2। তাহলে অত স্যার এখানে অযথা অনেক টিকুয়েশন লিখছে, তাহলে অত আমাদের ই করার দরকার নেই। তো আমরা একবার এখানে চলে আসলাম, ঠিক না? দেখো আই ম্যাক্স থেকে আই মিন বিয়োগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, অ্যামপ্লিটিউড পেলাম, তাকে আমি √2 দিয়ে ভাগ করলাম, আরএমএস পেয়ে গেলাম, আরএমএস পেলাম। ঠিক আছে? আরএমএস। জি স্যার। এইখানে এটা কার কারেন্ট? লোডের আরএমএস কারেন্ট। এইখানেও দেখো এই যে কারেন্ট ভোল্টেজ সুইং হচ্ছে না এখানে? জি স্যার। এই ভোল্টেজেরও তো কি একটা ম্যাক্সিমাম থাকবে, একটা মিনিমাম থাকবে। মিনিমাম থাকবে। তো এই ভোল্টেজটা আমরা জানি এমিটার, এই যে এখানকার যে ভোল্টেজ যখন এসি ইকুইভ্যালেন্ট করা হবে, এই ভোল্টেজটাই কার অ্যাক্রসে যায়? লোডের অ্যাক্রসে যায়, তাই না? লোডের একটা। লোডের অ্যাক্রসে যায়। তাহলে এখানে তুমি এখন এটারও আরএমএস বের করো। এই যে কোথায় বের করেছে? এই যে আরএমএস বের করেছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তাহলে আমি ভোল্টেজ আরএমএস পেলাম, ভোল্টেজ কারেন্ট আরএমএস পেলাম। এসি পাওয়ার কত? এসি পাওয়ার সমান কত? ভিআরএমএস ভিআরএমএস আই। আইআরএমএস। তাহলে এই যে এসি পাওয়ার, এটা এসি পাওয়ারটা কোথায় প্রডিউস হচ্ছে? আউটপুটে প্রডিউস হচ্ছে, আউটপুটে। এই, ঠিক আছে? জি স্যার। তাহলে নিচে নিচে সব এই যে ডিনোমিনেটরের ভ্যালু গুলো গুণ করলে কত হয়? 2 and 2 হলো 4, এদিকে হলো 2, 8 হলো, ঠিক আছে?
আর উপরে কি থাকলো ভিম্যাক্স মাইনাস ভিমিন আইম্যাক্স মাইনাস আইমিন, বুঝেছো না ইকুয়েশনটা? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে এখন এফিসিয়েন্সি বের করব। এফিসিয়েন্সি বের করলে এখনো কোনো কনক্লুশনে আমরা আসি নাই, জাস্ট টার্ম গুলো চলে আসবে। নিচে যাবে হলো ইনপুট পাওয়ার ছিল কত বলো, ভিসিসি মাল্টিপ্লাইড বাই বাই আইসিকিউ। হ্যাঁ, তাহলে এই যে এখানে ভিসিসি আর 8 এর জায়গায় 8 থাকলো। আচ্ছা, এখন আমরা একটা মানে অ্যাপ্রক্সিমেট করতে চাই, যত লস টস আছে সেগুলোকে বাদ দিয়ে এই এমপ্লিফায়ার ম্যাক্সিমাম কত এফিসিয়েন্সি প্রডিউস করতে পারে সেইটা আমরা ক্যালকুলেট করতে চাই। আচ্ছা, এবার আমরা অপারেটিং পয়েন্টটা তাহলে কোথায় সেট করব? একেবারে মিডলে সেট করব, বুঝতে পেরেছো? স্যারের মতো করব না, নাকি একটু একেই ফেলবো? আচ্ছা, এখানে একটু আঁকি আমরা। এই যে কি লেখা আছে, কন্ডিশন ফর ম্যাক্সিমাম পাওয়ার এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি, বেশি সবচেয়ে বেশি পাওয়ার এফিসিয়েন্সি তোমাকে যদি প্রডিউস করতে হয় তাহলে কি করতে হবে? তাহলে তোমাকে লোড লাইনটা একেবারে লোড লাইনের মাঝখানে তোমাকে সেট করতে হবে অপারেটিং পয়েন্ট। এই এই ঠিক আছে? জি আচ্ছা, স্যার। এই পয়েন্টটা তাহলে কত বলো তো? এই স্যার পয়েন্টটা কত? বিসিসি বাই 2 আর হচ্ছে আইসিকিউ বাই 2। এই পয়েন্টটা শুধু ভিসিসি, তাই না? এখন যেটা দিলাম সেটা হলো এটা ভিসিসি VCC পয়েন্ট। তাহলে একটা সুইং আগে বুঝাই, বলো। এই যে এখানে এখন কালেক্টরে যে সুইংটা হবে, মানে সরি এই যে ইমিটার কালেক্টরের ভোল্টেজে, সেইটা ম্যাক্সিমাম ভ্যালু এবার কত হইলো বলো? ভিসিসি ভিসিসি মিনিমাম ভ্যালু কত হলো? 0 জিরো। Zero. আমি আঁকি নাই ঠিক মতো, এই মিনিমাম ভ্যালু জিরো। তাহলে ভোল্টেজের জন্য এটা পেলাম। এখানে আমরা কি বাদ দিছি বলতো? এখানে যে একটা স্যাচুরেশন রিজিয়ন থাকে, সেই স্যাচুরেশন রিজিয়নটাকে আমরা কি করেছি? বাদ দিয়ে দিয়েছি। বাদ দিয়েছি, নেগলেক্ট করেছি। ঠিক আছে? তাহলে জি, এটা স্যার। আমরা পেলাম। এইবার আমরা ইসে আসি, এই ভ্যালুটাকে যেন কি বলা হয় মনে আছে কিনা তোমাদের? ভিসিসি ডিভাইডেড বাই আরএল। আরএল। এই মুহূর্তে আরএল, আগে ছিল আরসি। আরসি। ঠিক আছে? তাহলে এখন বলো ম্যাক্সিমাম সুইং কারেন্টের বেলায় কত হইতে পারবে? ভিসিসি স্যার বিসিসি বাই আরএল। ভিসিসি বাই আরএল, রাইট। ঠিক আছে? জি স্যার। তাহলে এইবার তোমরা নিজেরাই করো, নাও এই ইকুয়েশনের মধ্যে ভ্যালুগুলো বসাও। এই ইকুয়েশনের মধ্যে ম্যাক্সিমাম ছিল ভিসিসি, মিনিমাম হলো 0, ম্যাক্সিমাম হলো ভিসিসি বাই আরএল, আরএল, মিনিমাম 0। 0। আচ্ছা, দাঁড়াও 1 মিনিট। তাহলে তোমরা এই ভিসিসি বাই আরএল দরকার নাই, আইসি This is- ধরি। আইসি কিউ ধরো। এটা কত? এই লেভেলটা কত হবে বলো? আইসিকিউ। আইসি কিউ, গুড। কারণ তুমি আবার এইখানে ওই ভ্যালু বসাইলেও হইতো, অসুবিধা নেই। তাহলে আইসি কিউ পর্যন্ত ধরো। না, এই কি বললাম, আইসি কিউ হবে কেন? ম্যাক্সিমাম নো, আইসি কিউ ডাবল। জি স্যার। এইটা না আইসি কিউ, এই যে এটা না আইসি কিউ আইসিকিউ তো হাফ টার্ম। হাফ। ঠিক আছে? তাহলে এই ম্যাক্সিমামের ভ্যালুটা কত হবে? টুয়াইস 2 আইসিকিউ। এটা কি সবাই বুঝেছো? স্যার বুঝতে পেরেছি। এইটা হলো আমাদের এই যে এই পয়েন্টের যে ভ্যালুটা, সেটা হলো আমাদের এইখানকার যে ভ্যালুটা, সেটা হলো আমার আইসি কিউ, তাই না? এই যে এটা হলো আমার আইসি কিউ। ঠিক আছে? তাহলে যখন সুইং প্রডিউস হলো, সুইং আমার গেল কত পর্যন্ত? 2 আইসিকিউ পর্যন্ত। 2 আইসি কিউ পর্যন্ত, রাইট। ঠিক আছে? তাহলে এবার তুমি এখানে ভ্যালু বসাও। স্যার 1/4 আসে। 1/4, তাহলে কত পার্সেন্ট হইলো? 25%। এইটাই হলো ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। এই তো তোমরা করে ফেলছো, এই যে। ঠিক আছে? তার মানে কি 25% এর বেশি এফিশিয়েন্ট কোন অ্যাম্পলিফায়ার পাওয়া যায় না? সেই ধীরে ধীরে আসি, কেবল না পড়া শুরু করলা। এই অ্যাম্পলিফায়ার পাওয়া যাবে না। এইটা এই যে এখন যে অ্যাম্পলিফায়ার পড়লাম, সেই অ্যাম্পলিফায়ার পাওয়া এটাকে করা যাবে না। আসলে এর প্র্যাকটিক্যাল এফিসিয়েন্সি আরো অনেক কম হবে। আচ্ছা, একটা এক্সাম্পল একেবারে করে দিয়েছে, আমি তোমাদের জন্য রেখে দিলাম। ঠিক আছে? এই এক্সাম্পলটা করলে তার প্র্যাকটিক্যাল এফিসিয়েন্সি সম্বন্ধে আইডিয়া হবে। হ্যাঁ, এটা বাসায় করো। সমস্যা হলে নেক্সট ক্লাসে আমাকে বলবে। হ্যাঁ, জি স্যার।
তাহলে আমরা এখন ওই যে কে যেন জিজ্ঞাসা করলো স্যার এর চাইতে কি বেশি এফিসিয়েন্সি পাবো না, সায়েন্টিস্টটা তো বসে থাকে না, প্রবলেম আসলেই তার সলিউশন বের করার চেষ্টা করে, তাই না? জি স্যার। তাহলে নেক্সট সলিউশন হলো কি, নাম কি? ট্রান্সফরমার ট্রান্সফার কাপল কাপল ক্লাস এ অ্যাম্পলিফায়ার। আচ্ছা, সার্কিটটাকে দেখে নেই। এবার ডেভিড বেলের বইয়ে চলে গেলাম, ঠিক আছে? এটা ডেভিড বেলের বই। ডেভিড বেলের বই আবার এইটা নাই, বুঝেছো? এক এক বই এক একটা আছে, এক এক বই এক একটা নাই। এই যে যেই টপিকটা পড়াইলাম স্যারের বই থেকে, ঠিক আছে, ডেভিড বেলের বই আবার এটা নাই। আর অন্যান্য জিনিসগুলো তো ডেভিড বেলের বই ভালো থাকে, সেটা তোমরা জানো, তাই না? তাহলে এই হলো তোমার সার্কিট। হ্যাঁ, এইটা হলো তোমার সার্কিট। এইখানে এই যে ইমিটারে যে আর এটা যেটা ইউজ করেছে, এটা লো ইসের জন্য ইউজ করা যাবে, হাই এর জন্য করা যাবে না। যদি এই যে আমরা 10 এম্পিয়ার চিন্তা করেছিলাম তাহলে হবে না। এটা যদি 1 ওয়াট 2 ওয়াট 3 ওয়াট হয় তাহলে এই সার্কিটের অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে, ঠিক আছে? এগুলো থিওরিটিক্যালি সম্ভব, প্র্যাকটিক্যালি সম্ভব না। মানে বুঝলাম না স্যার, মানে বুঝো নাই? এটা প্র্যাকটিক্যালি বুঝতে পারিনি। আচ্ছা আমি বলি, তোমরা কি শিখেছো? ওই মিটারে কোনো রেজিস্ট্যান্স দিলাম, দিলে কি সুবিধা আমরা পেলাম? হচ্ছে- বায়াস স্টেবিলিটি পেলাম। জি জি স্যার। স্যার। বায়াস স্টেবল পেলে গেইন কমে যায়, গেইন বাড়ানোর জন্য কি দিব? বাইপাস। বাইপাস Bypass দিব। capacitor। তাহলে এটাই তো থিওরি। এখন প্র্যাকটিক্যাল কথা কি বলে আসছি, যে হিউজ পাওয়ার যদি হয়, এখান দিয়ে এত বড় কারেন্ট যাবে যে এখানকার ক্যাপাসিটরটা কি হবে? অনেক বড় হইতে হবে। বড় হবে। সেই পরিমাণ ক্যাপাসিটর আমাদের ইউজ করা, মানে এটা সম্ভব কস্ট না এটা। ইফেক্টিভও হবে না, আছে সার্কিটেও ঝামেলা হবে না স্যার? সার্কিটও ঝামেলা হবে। এত বড় ক্যাপাসিটর বসাইলে আননেসেসারিলি বড় হয়ে যাবে স্যার। বড় হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সেই জন্য কি করা হয়, কোথাও কোথাও একটা রেজিস্ট্যান্স দেওয়া হয় ঠিকই, কিন্তু রেজিস্ট্যান্সের ভ্যালু ছোট রাখা হয়, ধরো 0.5 ওম, কিন্তু ক্যাপাসিটর আর তখন দেয়া হয় না, ঠিক আছে? ক্যাপাসিটর তখন আর দেয়া হয় না। এখানে যে লস, সেই লসটুকু অ্যাকসেপ্ট করে নিতে হয়, যে এডিশনাল কিছু লস এখানে হয়ে গেল, ঠিক আছে? তাহলে ঠিক আছে, আমরা বেলের বইয়ের যা সার্কিট আছে সেভাবে আগাই। এইবার এখানে দেখো, আমাদের একটু আগে এখানে ডাইরেক্টলি লোডটা লাগিয়েছিলাম, হুম। এখন লোডটা এখানে না লাগিয়ে একটা ট্রান্সফরমার কানেক্ট করেছি। ট্রান্সফরমারের কোন টার্মিনাল? প্রাইমারি। সেকেন্ডারিতে কি দিয়েছি? সেকেন্ডারিতে একটা লোড কানেক্ট করেছি। লোড কানেক্ট করেছি। তাহলে এখানে লোডটাকে সরাসরি কালেক্টরের মধ্যে দেয়া হলো না না। না। না স্যার। আবেশ তাহলে করতে যায় out। কিন্তু আমরা জানি যে একটা ট্রান্সফরমারের সেকেন্ডারিতে কোনো লোড দিলে এসির জন্য সেটা প্রাইমারিতে কি করে, সে রিফ্লেক্ট করে, ট্রান্সফার করে, তাই না? জি স্যার। তাহলে রিফ্লেক্ট জি, হয়ে স্যার। এখানে আসবে। আচ্ছা, নামের কারণটা কি? নামের কারণটা হলো এই যে এখানে পাওয়ার প্রডিউস হবে, এখানে পাওয়ার প্রডিউস হবে এখানে, সেই পাওয়ারটা এই ট্রান্সফরমার কি করবে? লোডে ট্রান্সফার করবে, নিয়ে যাবে, ক্যারি করবে, জি ঠিক স্যার। আছে? আমরা যদি এখানে লোড এইভাবে না দিয়ে এইভাবে দিতাম, তাহলে এখানে লোডের মধ্যে পাওয়ারটা কে ক্যারি করতেছে বলতো? ক্যাপাসিটর। সার্কিট থেকে পাওয়ারটা লোডে নিয়ে যাচ্ছে কে? ক্যাপাসিটর। 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 তখন এর নাম দিয়েছিলাম কি? কাপলিং ক্যাপাসিটর। জি স্যার। তখন আউটপুট এইটাকে বলা কাপল হয় ক্যাপাসিটর। ক্যাপাসিটর কাপলড লোড। আর এখন এনার্জিটাকে ট্রান্সফার করতেছে কে? ট্রান্সফরমার। ট্রান্সফরমার। তাহলে এর নাম কি হওয়া উচিত? ট্রান্সফরমার কাপল লোড, অথবা ট্রান্সফরমার কাপলড ক্লাস এ অ্যাম্পলিফায়ার, এটা, ঠিক আছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন আসি তাহলে এই সার্কিটের কোশ্চেন পয়েন্ট কিভাবে সেট হবে। তোমরা জানো এখানে একটা রেজিস্ট্যান্স থাকে না, একটা ডিসি রেজিস্ট্যান্স থাকে, তাই না? জি স্যার। এটার নাম দেওয়া হয়েছে আর পি ওয়াই। ওয়াই, মানে প্রাইমারি রেজিস্ট্যান্স। আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে, ডিসি রেজিস্ট্যান্স, তো এই দুইটাই, তাই না? জি স্যার। তাহলে আমাদের ইয়ে কি হবে? ভিসি সমান কত হবে? ভিসি সমান হবে ভিসিসি, মাইনাস আইসি আর টি ওয়াই। হ্যাঁ, মাইনাস এখানে হলো আইসি
আর এখানে হলো RPY RPY Plus- সাথে কিছু বলো প্লাস প্লাস আর RE প্লাস RE। এটা কিসের ইকুয়েশন পেয়ে গেলাম? VCE লোড লাইনের লোড লাইনের লোড লাইনের ইকুয়েশন এই তাহলে এই ইকুয়েশন থেকে তুমি লোড লাইন, এখন তুমি লোড লাইন পেয়ে গেলা। এবার অপারেটিং পয়েন্ট কিভাবে সেট করবে? অপারেটিং পয়েন্ট সেট করা যাবে সিম্পলি, তুমি কারেন্ট কতটুকু চাও, এখানে কতটুকু ড্রপ দিতে চাও, সেই অনুযায়ী এখানে ভোল্টেজ কত দিতে চাও, সেই ভোল্টেজ অনুযায়ী কারেন্টটা সেট করা যাবে এখান দিয়ে, তাই না? জি স্যার জি স্যার আচ্ছা, এই ইকুয়েশন মনে আছে যে বেস কারেন্টের ফর্মুলা আইবি সমান কত ছিল বলো দেখি? ভিসিসি মাইনাস নো 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 ভিটিএইচ, ও আচ্ছা থেভনিন হ্যাঁ মাইনাস ভি বিই VE মাইনাস ডিভাইডেড বাই RTH আরটিএইচ, হ্যাঁ Plus বিটা আরটিএইচ, প্লাস 1 হ্যাঁ প্লাস হলো বিটা প্লাস প্লাস 1 RE বিটা প্লাস 1, কেউ বিটাও লিখতে পারো এখানে আর এই ইকুয়েশন থেকে আমরা পেয়ে যাব, তাই না? RE। জি স্যার আচ্ছা জি, তাহলে স্যার। এখন আসো এই ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার এর ডিসি লোড লাইন আমরা পেয়ে গেলাম, তাই না? তাহলে ডিসি লোড লাইনটা একটু ড্র করি। জি স্যার এই ট্রান্সফরমার সম্বন্ধে এখানে কিছু ডিসকাস করেছে, আমি করতেছি না, এগুলো তোমরা জানো ইম্পিডেন্স কিভাবে রিফ্লেক্ট হয় না, টার্ন রেশিও স্কোয়ারের সাথে ডিপেন্ড করে। এগুলো আমাদের এত এই নলেজ আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের আছে নাকি? পড়েছো না ট্রান্সফরমার? জি স্যার লাস্ট জি স্যার ছিল হ্যাঁ জি সেই। স্যার তাহলে এইটা হলো আমাদের ডিসি লোড লাইন, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ এটা কি? ডিসি লোড লাইন। আচ্ছা ডিসি লোড লাইনের DC জন্য load line। রেজিস্ট্যান্স কি কি ইফেক্টিভ হচ্ছে? ডিসি রেজিস্ট্যান্স RPY আর RE RPY আর হলো তোমার RE, রাইট। এইটার স্লোপ অনুযায়ী হবে ডিসি লোড লাইন। এখন যখন এসি চলে আসবে তখন এই যে RL, এই RL রিফ্লেক্ট হয়ে প্রাইমারিতে আসবে, তাই না? এই RL রিফ্লেক্ট হয়ে প্রাইমারিতে চলে আসবে না, এখানে আসবে না? জি স্যার তখন এখানে টোটাল রেজিস্ট্যান্স কত হবে? এইটাও হবে প্লাস হবে ওই যে RL মাল্টিপ্লাইড বাই টার্ন রেশিওর স্কোয়ার, তাই না? এই যে এটা কি সবাই বুঝতে পেরেছো? মানে সেকেন্ডারি থেকে প্রাইমারিতে সেকেন্ডারি থেকে প্রাইমারিতে আসলো, সেটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করলাম? স্মল RL দিয়ে রিপ্রেজেন্ট Primary তে করলাম, আসলো। কারণ এটা এসি রেজিস্ট্যান্স, তাই না? তাহলে এসি লোডের ভ্যালু কত হইলো? জি স্যার RE কেন চলে গেল? কারণ এখানে বেলের বইয়ে এই যে RL ক্যাপাসিটর প্লাস ইউজ করেছে, RPY এই যে এটা ইউজ করাতে এটা শর্ট সার্কিট, ঠিক আছে? বাইপাস তাহলে এখন বলো দেখি, এখন যে রেজিস্ট্যান্সটা হইলো সেটা কি বড় হবে না আগেরটা বড় ছিল? অবশ্যই এটা বলতে পারবো। স্যার এখন একটা বড় হবে না, স্যার, এটা প্রাইমারিতে বড় তো ইয়া বেশি স্যার। ভ্যালু দেখে বুঝতে হবে আর ট্রান্সফরমার এখন- স্টেপ আপ না স্টেপ ডাউন জানতে হবে। হ্যাঁ টার্নস রেশিও ট্রান্সফরমারটা স্টেপ আপ না স্টেপ ডাউন ওটা জানতে হবে স্যার। আচ্ছা তোমরাই নিজেরাই বের করবে, আমি বলতেছি। এই লোডের ভ্যালু খুব ছোট, ধরো 8 ওহম মাত্র, ঠিক আছে? এখানে প্রচুর কারেন্ট চাই, তাহলে স্টেপ ডাউন না স্টেপ ডাউন। স্টেপ ডাউন হইলে কি হবে? তোমার আউটপুটের ভোল্টেজ কমে যায়, কারেন্ট বেড়ে যায় কারেন্ট বেড়ে যায়। তাহলে কি পেয়ে গেলাম? কারেন্ট বেড়ে যায় টার্ন রেশিও, টার্ন কি এখানে কম হইলো না বেশি হইলো? এখানে কম, আর এখানে বেশি, বেশি N1 বেশি কম আর N1 টা বেশি স্যার। বেশি। তাহলে বসাও N1 টা বেশি, সমান হবে জি স্যার, ওইটা বড় হবে স্মল। তাহলে কি হবে? RL এর ভ্যালু অনেক বড় হবে, জি স্যার স্যার আর স্মল RL বড় হ্যাঁ স্মল RL অনেক বড় হবে না কার তুলনায় এটার চাইতে? জি স্যার। তাইলে এখন যদি তুমি এসি লোড লাইনটা ড্র করো, যদি রেজিস্ট্যান্সের ভ্যালু বেড়ে যায় তাহলে কি হয়? স্লোপের ভ্যালু বেড়ে যায় কমে যায় কমে যায়। লোড লাইনের ফর্মুলা কি? 1/(-1) RL, এটা ম্যাথ করায় বুঝাইছিলাম না? RL হ্যাঁ, তাহলে এই যে এইটা হয়ে যাবে তোমার জি, স্যার। এসি লোড লাইন। এসি লোড লাইনে তাহলে আমরা লোড কি পাচ্ছি? আর পি ওয়াই প্লাস স্মল প্লাস RL। স্মল RL হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা জানি আবার একটা জিনিস যে এসি লোড লাইনও ডিসি অপারেটিং পয়েন্ট দিয়েই পাস করে,
জি স্যার। জি স্যার। তাহলে ডিসি অপারেটিং দিয়ে পাস করো, স্লোপটা একটু কমিয়ে দাও, কমিয়ে দিলে দেখা যাবে যে এইটা এই 1 মিনিট একটা ফোন আসছে আমার। হ্যাঁ হিমাংশু বলো। আদাব। হ্যাঁ আচ্ছা করো, পড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা পাওয়া যায় তাই শুরু করে দাও, শুরু করে দাও। হ্যাঁ। ও খুব ভালো, ভালো কোর্স। না ভালো ভালো পারবা। শোনো হিমাংশু, আমি তোমার সাথে পরে কথা বলি, আমি একটু ক্লাসে আছি, আমার ডিপার্টমেন্টের ক্লাসটা চলতেছে। আচ্ছা হ্যাঁ, তাহলে যেটা বলতেছিলাম যে এটা সেম অপারেটিং পয়েন্ট দিয়ে পাস করবে কিন্তু স্লোপটা কম হবে। তাহলে স্লোপ কম হলে দেখো আগের যে ডিসি লোড লাইনের যে ওয়াই অ্যাক্সিসে পয়েন্টটা ছিল এটা একটু ডান দিকে সরে যাবে না, জি স্যার। যেহেতু স্লোপ কম। জি স্যার। তাহলে ঘটনা কি দাঁড়াইলো? ঘটনা দাঁড়ালো যে আমি যতটুকু ভোল্টেজ দিয়েছি ভিসিসি, এখানে ভিসিসি ধরো 12 ভোল্ট, এখানে 13 ভোল্ট ধরেছে স্যার, তাহলে 13 ভোল্ট, কিন্তু আমি এখন এসি লোড লাইনের জন্য আরো বেশি ভোল্টেজ পেয়ে গেলাম। এটা জি কত? স্যার। 16 ভোল্ট। জি 16 স্যার। ভোল্টের মতো ব্যাক। তো এই ভোল্টেজ কে দিল আমাকে? ভোল্টেজ আসলো কোথা থেকে? আমরা তো শিখেছিলাম যে আমি ভিসিসি যা দিব লোডের অ্যাক্রসে তার সাথে, এখন কিন্তু এই ভোল্টেজটা কিন্তু লোড পাবে, জানো কিনা? স্যার তখন তো লোড ছিল ক্যাপিটাল আরএল, এখন তো স্মল আরএল। সেই জন্য ডিসি না, তুমি না একদম স্যার, রুট কারেন্ট চিন্তা করো, এই ভোল্টেজ আসলো কোথা কারেন্টটা কি থেকে? কমে গেছে? কারেন্ট কমলে কি লোড, তুমি ভিসিসি চাইতে কারেন্ট কমিয়ে ভোল্টেজ বাড়াইতে পারবা? ভিসিসি চাইতে বাড়াইতে পারবা? ট্রান্সফরমারের স্যার জন্য এটা তো সম্ভব না। ট্রান্সফরমারের জন্য আরো ক্লিয়ার করে বলো দেখি, পারো কিনা? স্যার টার্নের জন্য ইন্ডাকটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। ইফেক্টের টার্ন জন্য, রেশিও ইন্ডাকটিভ বড় ইফেক্টের জন্য। টার্ন রেশিও বড় টরর চাইতে তুমি এখন এইভাবে চিন্তা করো, দেখো যখন এইদিকে কারেন্ট যেতে শুরু করবে, ঠিক আছে, তখন এই ইন্ডাক্টরের মধ্যে, জি এটা স্যার। প্রাইমারি কয়েল, তো এটাও একটা কয়েল, এটাও একটা ইন্ডাক্টর, তখন এখানে হবে পজিটিভ আর এখানে হবে নেগেটিভ। 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 তাহলে এখন ভিসিসি ভাগ হয়ে গেল, 13 ভোল্ট, এখানে ভাগ হলো, এখানে ভাগ হলো, এখানে ভাগ হলো, তারপরে এখানে কিছু ভাগ হলো, ঠিক না? 3 ভাগ হবে। জি স্যার। 3 ভাগ হলো। কিন্তু তিনটা যখন ভাগ এটা হবে। কমতে শুরু করবে, কারেন্টের ভ্যালু যখন কমতে শুরু করবে, তখন ইন্ডাক্টর কি করবে? তার পোলারিটি চেঞ্জ করে ফেলবে। বুঝতে পেরেছি। এটা স্যার এটা কোন জানো কিনা যে স্যার কারেন্টের ডিরেকশন চেঞ্জ হইলে বা ইন্ডাক্টর কারেন্ট ডিক্রিজ পোলারিটি। করতে শুরু করলে রেট অফ জি চেঞ্জ স্যার। অফ কারেন্টের উপরে ডিপেন্ড করে, তো এখন ডিক্রিজ করতেছে কারেন্ট, তাহলে রেট অফ চেঞ্জটা কি হয়ে গেল? নেগেটিভ হলো। স্যার নেগেটিভ হল, স্যার ডিক্রিজ বলতে কি স্যার ওই সেকেন্ডারি থেকে রিফ্লেক্ট করবে যখন তখন? না সেকেন্ডারি থেকে না রে ভাই, এখানে তো তুমি ভোল্টেজ দিয়েছো। ওই যে একটা ইন্ডাক্টরের ইকুয়েশন ছিল না, L is equal to সিম্পলে VI আসো, by এই যে আমি সিগন্যাল দিয়েছি, সিগন্যাল দেওয়ার কারণে এখন কি হলো? এসি, এটা কিন্তু ডিসি লোড লাইন সম্বন্ধে আমি ব্যাখ্যা করছি না, না এসি। এসি সম্বন্ধে। তাহলে এসির এই যে পজিটিভ হাফ সাইকেলের জন্য ধীরে ধীরে সে কি হলো? পজিটিভ হাফ সাইকেলের জন্য উপরে প্লাস নিচে মাইনাস। মাইনাস ছিল, কিন্তু এরপরে এই পয়েন্টের মাইনাস। পরে সে কমতে শুরু করলো, কারেন্ট যখন জি কমতে স্যার। শুরু করবে তখন উপরে হয়ে যাবে মাইনাস, নিচে হয়ে যাবে প্লাস। প্লাস, তখন এটা কিন্তু আর লোড নাই, প্লাস। সোর্স হয়ে গেছে। জি স্যার। কারণ ইন্ডাক্টর নিজে জি কোনো স্যার। পাওয়ার লস করে না, সে একটা সাইকেলে পাওয়ার স্টোর করে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, পরের সাইকেলে সেই ম্যাগনেটিক ফিল্ডের এনার্জিটাকে সে আবার রিলিজ করে। তাহলে এখন দেখো তো এইটা কোন টার্মিনাল? সোর্সের পজিটিভ টার্মিনাল, আর এইটাও একটা সোর্স নেগেটিভ টার্মিনাল। তাহলে এই দুইটা সোর্স কি এখন যোগ হইলো না সিরিজে? জি স্যার। এই যে দেখো, এই যে নেগেটিভ পজিটিভ, তারপরে এখানেও ছিল নেগেটিভ, এখানে ছিল পজিটিভ। পজিটিভ। এই দুইজন এখন কি করবে? এখানে এখানে ভোল্টেজ দিবে, এখানে ভোল্টেজ দিবে, ঠিক আছে, আবার এটার সাথে যে রেজিস্ট্যান্স আছে তাকে জি ভোল্টেজ স্যার। দিবে। যাই, তোমরা ঠিকই বলেছো অ্যান্সার, যে এটা ইন্ডাকটিভ ইফেক্টের কারণে আমাদের ভোল্টেজটা বেড়ে যায়, ঠিক আছে। তাহলে এইবার আমরা অপারেশন এবং বিভিন্ন লোড লাইন অপারেটিং পয়েন্ট সম্বন্ধে ডিসকাস করলাম। এইবার আসবো আমরা এফিসিয়েন্সি ক্যালকুলেট করব, ভোল্টেজ সুইং। এইখানে বোধহয় একটা ম্যাথ আছে। ভোল্টেজ সুইং ওই আগের মতোই হবে,
এসি লোড লাইনের মধ্যে আমরা ডিসি অপারেটিং পয়েন্টটা ডিসি লোড লাইনের মাঝখানে সেট করব। এই পয়েন্টটা যদি মিডলে হয়, ঠিক আছে, এরপরে যেটা আসলে আচ্ছা, স্যার। আমাদের টার্গেট রাখতে হবে কি এসির মাঝামাঝি সেট করতে, বুঝতে পেরেছো? স্যার দুইটা লোড লাইনের জন্য কি সুইং সেম হওয়ার কথা না স্যার? দুইটা লোড লাইনের জন্য সুইং কেমনে সেম হবে? ডিসি তে তো ইন্টারসেক্ট পয়েন্ট তো ভিন্ন না স্যার, না তাইলে কি তো পয়েন্ট সেম হবে। কিউ point পয়েন্ট সেম same হবে, কিন্তু। সুইং কম বেশি হবে না? যেমন ডিসির জন্য সুইংটা পসিবল ছিল এইটুকু, এখন যদি এসি চিন্তা করো জি স্যার, তাহলে কিন্তু সুইং ওইটার তো জন্য এই তো আরো পর্যন্ত 3 ভোল্ট কনসিডার বাড়ছে। করতে হবে, এই যে, তাই না? জি স্যার, তাহলে তো তো- ডিফারেন্ট হবে। জি স্যার। ডিফারেন্ট হচ্ছে তো সুইং। আর আমরা তো ডিসির জন্য সুইং চিন্তাই করব না, ডিসিতে সুইং কোথা থেকে আসবে? না সুইং হবে ডিসি না। তো সুইং একটা হবে না, লোড মানে লাইন ডিসি ভ্যালুটারে কেন্দ্র কইরাই ওই এসিটা এসি সুইংটা হচ্ছে এক্স্যাক্টলি জি ঠিক আছে। এই, তাহলে আমাদের অপারেটিং পয়েন্টটা সেট করতে হবে কোথায়? এসি লোড লাইনের ঠিক মাঝামাঝি। মাঝখানে। হ্যাঁ, তাহলে এখন আসো এফিসিয়েন্সি ক্যালকুলেশন, আবার আগের মতো আমরা এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে শুরু করি। এই যে এইটা কিন্তু তোমরা করে আসছো, একটু আগে বুঝিয়েছি। ইনপুট পাওয়ার জি সমান স্যার। কত বলো? জি স্যার। ভিসিসি ইনটু তিনটা আইসিকিউ। ঠিক আছে না? জি স্যার। গুড। এইবার একটা ফর্মুলা একেবারে সংক্ষেপে বলে দেই। ওই যে স্যার কি করছে, অনেক পেঁচাপেচি করছে নাকি? তাই তো মনে হয়। মেবি ডিরাইভেশনের হাফ জন্য পাওয়ার। চেঞ্জ করছে। আচ্ছা যাক, আমরা যেটা শিখেছি সেটাতে আসি নাকি? আমাদের নিচে কত ছিল বলো? 8। 8 উপরে কত? ভিসিসি ভি ভি ম্যাক্স। হ্যাঁ, ভি ম্যাক্স ভি ম্যাক্স মাইনাস ভি মাইনাস ম্যাক্স ভি মিন। মাইনাস ভি মিন। আর এখানে কত ছিল? আই ম্যাক্স মাইনাস আই মিন। আই ম্যাক্স মাইনাস আই মিন আই হ্যাঁ আই ম্যাক্স মাইনাস আই মিন মাইনাস আই মিন। জি স্যার, নিচে আইসিকিউ ছিল স্যার। আইসিকিউ ছিল, ভিসিসি আইসিকিউ। নিচে ছিল তোমার ভিসিসি, ভিসিসি আইসিকিউ। এই দুটো ছিল, আইসিকিউ ছিল। এই আইসিকিউ। গুড। এখন দেখো তোমার এইবার এসি লোড লাইনটা আবার একটু দেখাই। আমি এমন ভাবে সিস্টেম, আমাদের কাজ কি বলতো, ম্যাক্সিমাম কতটুকু পসিবল সেটা বের করা, তাই না? জি স্যার। তাহলে আমি এমন ভাবে টার্ন রেশিও সেট করব, বুঝতে পেরেছো, যেন এই রেজিস্ট্যান্সের ভ্যালু এত বেশি হয় যে এখানে তুমি দিয়েছো ভিসিসি তে না, ডিসি লোড লাইনটা ইন্টারসেক্ট করেছে কোথায়? ভিসিসি তে। ভিসিসি তে। এইবার এমন ভাবে আমি এসি লোড লাইনটাকে নিয়ে যাব যেন টোয়াইস ভিসিসি হয়। এখান দিয়ে এমন ভাবে যেতে থাকবে, এখান দিয়ে, আমি তো পুরোটা দেখতে পাই না, এরকম ভাবে হবে, এরকম ভাবে। পারবো না আমরা ইচ্ছে করলে? এটা স্যার কিভাবে স্যার? কিভাবে? আমার আরএল তো ফিক্সড আছে, আরএল এর ভ্যালু কি আছে? ফিক্সড আছে, কিন্তু টার্ন রেশিও তো Turn, আমি নিজে জি। ডিজাইন করব, জি স্যার। ঠিক আছে? ও মানে স্যার আমরা স্যার ধইরাই নিচ্ছি যে ডাবল করব। ছোট আরএল Double টাকে কি? তাহলে চেঞ্জ করলেই হবে। মানে স্যার আমরা মানে হ্যাঁ চাচ্ছি যে আমরা ডাবল করব। এইটা ডাবল করব, রাইট, এটা ডাবল জি স্যার। করব। তাহলে স্যার তাহলে উপায় এটাকে যদি হচ্ছে ডাবল শুধু করি এটা। তাহলে এখন বলো ভি ম্যাক্স এর ভ্যালু কত হলো? টোয়াইস ভিসিসি। ভিসিসি। ডাবল হয়ে গেল। হ্যাঁ, এখান থেকে ওই পর্যন্ত চলে গেল। হ্যাঁ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত চলে গেল, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। আর এখানে যা আছে তা ঠিকই থাকবে, এইখানে আর কোনো চেঞ্জ করতে পারি নাই। এখানে ফর্মুলাটা কি ছিল বলো তো? ম্যাক্সিমাম ছিল হইলো টোয়াইস আইসিকিউ, বলো। মিনিমাম ছিল 0। মিনিমাম ছিল 0, ঠিক আছে, মিনিমাম ছিল। তাহলে এখন এই ভ্যালুগুলো বসাও দেখি। এইটাকে আমরা কত লিখবো এখানে বলো? টোয়াইস ভিসিসি। টুয়াইস ভিসিসি মিনিমাম কত করবো বলো? মাইনাস মিনিমাম কত? মিনিমাম কোথায়? VCC এই যে এখানে সুইং তো এবার এত VCC বড় স্যার। সুইং হবে মিয়া, এই যে এত বড় সুইং হবে, মিনিমাম 0। মিনিমাম 0, মিনিমাম 0। ঠিক আছে? তাহলে মিনিমাম 0, মাইনাস 0 লিখলাম না। এবার যেন আই ম্যাক্স এর ভ্যালু যেন কত হয়?
টোয়াইস টুয়াইস IC ভিসিসি বাই twice আরএল। ICQ টোয়াইস আইসিকিউ, হ্যাঁ, আর মিনিমামটা 0 নাকি? জি স্যার তাহলে নিচে কত আসলো? 8, হ্যাঁ, ভিসিসি, ভিসিসি তারপরে আইসিকিউ আইসিকিউ, হ্যাঁ, বলো কত হয়? স্যার হাফ হবে স্যার। 50% হাফ হ্যাঁ, হাফ, এই 50%। এখন স্যার Half. যেভাবে বুঝাইছে এখানে ডেভিড বেল, তোমরা পড়লে এটাও বুঝবে, মানে জিনিস এক, ভিন্ন কনসেপ্টে। আরএমএস দিয়ে করছে। হ্যাঁ, একই, আমরা তো আরএমএস দিয়েই করছি, আমরা এগুলো আরএমএস থেকে পাইছি না? জি স্যার, ম্যাক্স মিন। হ্যাঁ, ম্যাক্সিমাম। জি স্যার হ্যাঁ, তাহলে এবার আমরা কি পেলাম? ট্রান্সফরমার কাপলড যদি হয় তাহলে এফিসিয়েন্সি কত পার্সেন্ট হয়ে গেল? 50% 50%। 50% হলো। আচ্ছা এই স্যার, একটা এই জিনিস দাঁড়াও স্যার, দাঁড়াও, আমি ম্যাথটা করে নিও। এই স্যারের বইয়ে 2টা ম্যাথ আছে, খুব সিম্পল, এক নজর দেখলেই হয়ে যাবে। তাহলে 3টা এক্সাম্পল তোমরা নিজেরা বাসায় করো। একটা রেজাউল করিম স্যারের বইয়ের, ডেভিড বেলের 2টা। আর এক্সাম্পল না করলে কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে না, প্র্যাকটিক্যালি কি হয় সেগুলো বোঝা যাবে না, সেই জন্য করতে হবে। সমস্যা হলে আমাকে নেক্সট ক্লাসে বলতে হবে। হ্যাঁ, বলো, কোশ্চেন বলো। স্যার এই যে সুইং যে এত বাড়লো স্যার, মানে হ্যাঁ। সিগন্যালের জন্য যে এত স্পেস রাখলাম, হ্যাঁ, তাহলে স্যার মানে অ্যাডভান্টেজটা তাহলে কি দাঁড়াইলো স্যার? তুমি মানে বলো। স্পেস রাখছি মানে তো ভিসিসি বাড়াইছি, হ্যাঁ, মানে ভিসিসি এখন ইচ্ছা করলে মানে ডাবল পর্যন্ত যাইতে পারবে, হ্যাঁ, তাহলে স্যার মানে উম স্যার মানে ইচ্ছা করলে ভিসিসি মানে সেম ভিসিসি তে আমি ডাবল পরিমাণ ইফেক্টের আউটপুট পাবো, এরকম? হ্যাঁ, 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 ঠিক আছে। সেম সেম ভিসিসি তেই তুমি ডাবলের ইফেক্ট পাচ্ছ, যার জন্য এর এফিসিয়েন্সি কি হয়ে যাচ্ছে? এফিসিয়েন্সি তো স্যার অর্ধেকই হইলো সেই। অর্ধেক কেন, কি এর চাইতে বেশি হলো না? এই, জি স্যার একটা বেস তো ব্যান্ড স্যার 50%ই তো হইলো স্যার, এত কিছু করলাম। তাহলে 50% হোক, কিন্তু একটু আগে ডাইরেক্ট কাপল যখন ছিল তখন ছিল তো 25%। তখন অনেক 25% বাড়ছে। জি হ্যাঁ, 25% বাড়ছে, ডাবল হয়েছে তো, সেটাই বললাম। জি স্যার। ঠিক আছে, ডাবল হয়েছে। আচ্ছা, তাহলে আমরা 2টা অ্যাম্পলিফায়ার পড়ে ফেললাম, আরেকটাকে শুরু করব। এটা কোন ক্লাস বলো? আমরা যে পড়লাম এতক্ষণ পর্যন্ত, এটা ক্লাস কত? ক্লাস এ। আচ্ছা, ক্লাস Class এর A। একটা প্রবলেম তোমাদের বলে দেই। আচ্ছা, আমরা কি চাই? আমি যখন এখান থেকে কোনো আউটপুট নিব না, তার মানে আমি যখন কোনো ইনপুটে কোনো সিগন্যাল দিব না, সুইচ অফ, সরি সুইচ অন, এই অ্যাম্পলিফায়ারের ভিসিসিটাকে আমি কি করেছি? অন করে রেখেছি, কিন্তু আমি কোনো মনে করো Input অডিও দেইনি। প্লে করছি না, এখানে কোনো ইনপুট সিগন্যাল দেই নাই। দেই নাই। তখন দেইনি। আমি কি চাই? যে ও কোনো পাওয়ার লস করুক। 50% তো এফিসিয়েন্সি বুঝলাম, যখন আমি ওকে দিয়ে কাজ করাই তখন 50% ও লস করে আমাকে 50% দেয় নাকি? ধরো জি, 10 ওয়াট যদি সে আমার ব্যাটারি থেকে, সোর্স জি। থেকে যদি 10 ওয়াট নেয়, সে আমাকে 5 ওয়াট দিবে আমার। 5 ওয়াট, আর সে নিজে লস করে ফেলে কয় ওয়াট? 5 ওয়াট 5 ওয়াট। এখন বলো, আমি কোনো Five watt। আউটপুট শুনতেছি না, কোনো গান, কোনো অডিও, কোনো কিছু প্লে করছি না, ইনপুট এখন দেই নাই, তাহলে তার কতটুকু লস করা উচিত? এফিসিয়েন্সির উচিত ফর্মুলায় কি বলো 0 তো। ওয়াট 0 ওয়াট লস করা উচিত না? জি জি স্যার স্যার। কিন্তু না, এখানে জি, সেটা স্যার। মিলবে না। কেন মিলবে না? সে এবার 100 ওয়াট লস করতে Noise। শুরু করে দিবে, মানে 100% লস করতে শুরু করবে। কেন? পুরো ভিসিসি লস যাবে। কেন? কারণ তুমি তো কোশ্চেন পয়েন্ট সেট করছো না। এখন বলো, এই তুমি তো সুইচ অন করেছো, সুইচ অন করলে এখানে ভিসিসিও দিয়েছো, আর এখান দিয়ে এখন একটা ডিসি কারেন্ট ফ্লো করতেছে, সেই কারেন্টটা কত? জি স্যার আইসি কিউ, ভিসিসি আইসিকিউ আইসি কিউ। তাহলে বলো এখন সে কতটুকু কারেন্ট ড্র করতেছে? আইসি কিউ। তাহলে পাওয়ার কতটুকু সে ড্র করতেছে? ভিসিসি ইনটু আইসিকিউ হ্যাঁ, ভিসিসি ইনটু আইসি কিউ। আচ্ছা, আর যখন সে কাজ করেছিল তখন সে এভারেজ পাওয়ার কতটুকু ড্র করেছিল? ইনপুট পাওয়ার কত তখন ছিল? ইনপুট তো ভিসিসি আইসিকিউ ছিল এইটাই ছিল, VCC এইটাই ICQ ছিল। ছিল। তাহলে দেখো প্রবলেমটা, সে কাজ করলেও যতটুকু পাওয়ার ড্র করে,
কাজ না করলেও ততটুকু পাওয়ার ড্র জি করে, স্যার। তাহলে যতটুকু পাওয়ার ড্র করে সেই পুরোটাই তখন সে কি করে, ড্রপ লস করে। কস্ট তখন তার Loss এফিসিয়েন্সি কত পার্সেন্ট? 0%। 0%। তাহলে আমরা তো এটা চাই না যে আমি একটা সিস্টেম অন করেছি, এখন আমি কোনো গান শুনছি না, ঠিক আছে, কিন্তু সে পাওয়ার আমার খাচ্ছে, তাই না? স্যার তাহলে জি ল্যাপটপের স্যার। চার্জ কমে যাবে। তাহলে ব্যাটারি তাড়াতাড়ি ডাউন হয়ে যাবে, তাই না? আচ্ছা ধরো রিমোটের সুইচ আছে নাকি? জি আছে স্যার। তুমি যে টেলিভিশনের স্যার। রিমোট কন্ট্রোলার ইউজ করো, এর কোনো সুইচ আছে? না, নাই নাই। স্যার। তার মানে যেই দিন থেকে তুমি ব্যাটারি লাগাইলা সেদিন থেকেই সে অন নাকি? ও জি আচ্ছা। স্যার। যখন কাজ করাই আমি কখন বলো তো, যখন বাটন প্রেস করি তখন সে কাজ করে নাকি? জি স্যার। তাহলে জি এখন স্যার। অবস্থাটা চিন্তা করে দেখো, যে যদি এমন হয় যে এই যে আজীবন মানে কত 3 মাস 4 মাস 5 মাস যাবত ধরে আমি একটানা অন করে রাখতেছি, কিন্তু কাজ করাই আমি সারা দিনে কয় মিনিট কাজ করাই বলো? 5 মিনিটও না স্যার। 5 জি মিনিটও স্যার, না। 10 তাহলে 20 মিনিট। 5 মিনিট আমি কাজ করাইলাম, সেইটুকু এনার্জি আমি পেলাম বা ইউজ করলাম, আর সারা দিন ভর সে আননেসেসারিলি পাওয়ার যদি লস করে, Loss করে। তাহলে রিমোটের ব্যাটারি তো সপ্তাহে একদিন বদলাইতে হইতো। জি স্যার। তাহলে বোঝা যাচ্ছে এর লিমিটেশন জি আছে স্যার। আমরা এখন যে অ্যাম্পলিফায়ার পড়েছি, তাই না? জি স্যার। তো এগুলো খুব ভালো জি মানে স্যার। সিস্টেমে এগুলো ইউজ করা হবে না। তাই আমাকে এমন সিস্টেম ডিজাইন করতে হবে যেটা কি করে, কাজ না করলে অফ হয়ে থাকে, বা অন থাকলেও ড্রপ করে না। অন থাকলেও ড্রপ করবে না, রাইট। যখন তাকে দিয়ে তুমি কাজ করাবে তখন সে পাওয়ার ড্র করবে, পাওয়ার ড্র করে নিজে কিছু লস করবে, বাকিটুকু তোমাকে আউটপুট হিসাবে প্রডিউস করে দিবে। এইটা হতে হবে প্র্যাকটিক্যাল সিচুয়েশন, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে আমরা এই ধরনের অ্যাম্পলিফায়ার পড়বো। ওকে। ও অ্যাটেন্ডেন্স তো দেই নাই, দাঁড়ান। এই এখন অ্যাটেন্ডেন্স দিচ্ছি, রেকর্ডিং বন্ধ আছে, তোমরা কি দেখতে পাচ্ছ শেয়ারিং? না স্যার, শেয়ারিং অফ হয়ে গেছে। আচ্ছা, sharing আমি কি দেখা যাচ্ছে রেকর্ডিং না। অফ করি নাই? না, না রেকর্ডিং স্যার। তো না অফ করি স্যার। নাই। দাঁড়াও, কোথায়?